নমস্কার। গল্পের টেক উইথ নির্মাল্য এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক অমনিবাস থেকে নেওয়া একটি গল্প, টান। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এই ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেই আজও কোনো নিষ্পত্তি হয়নি, আর হবে কিনা তাও বলা যায় না। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না, এবং এটাই স্বাভাবিক। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র নিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই, এই হচ্ছে তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়া বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যার শ্মশানে ঘোরাফেরা করেছি। কিছু কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠছিলাম, এমন সময় এই ঘটনাটা ঘটল, যা আজ তোমাদের কাছে বলতে বসেছি। ঠিক আমাদের পাশের বস্তিতে থাকতো সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়া তো তেমন উৎসাহী। বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরখ করবার সুযোগ মিলেছিল। এছাড়া একেবারে পাশের বস্তিতে থাকতো, কাজেই ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং কয়েকদিন সমরের সঙ্গে দেখা আর হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস। জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল, কিন্তু বইখানা এত ভালো লাগছিল যে উঠে জানলা দরজা বন্ধ করব তার আর ইচ্ছে হলো না। এমন সময় হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম। সমর এসে দাঁড়িয়েছে, উস্কো শুষ্কো চুল, পাংশুটে মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কোচে আমার পাশে বসে বলল, একটু আগেই জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি। আপনাদের খবর ভালো তো? বললাম, হ্যাঁ ভালো, কিন্তু কি ব্যাপার, জরুরি কোনো কথা আছে নাকি? ওর হাব ভাব দেখে আমার মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে আমার কথা ছিল একটু। হাসলাম, বললাম, অফুরন্ত সময়। বলো, কি তোমার কথা আছে বলবার? এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো সেটাই সোজা করে বলো। মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই। ভূত বলুন, আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখাও দেয় শুনেছি। আচ্ছা, এটা কি ঠিক? বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। সন্ধ্যাকালে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাস লোকেদের প্রতারণায় ভুলে মনে করে অশরীর কিছু একটা দেখেছে। সমর কোঁচার খোঁট খুলে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো।
লখনৌতে আমার এক পিসি আছেন, জানেন বোধহয়। হ্যাঁ, তোমার কাছে শুনেছি। তিনি কোন এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈদ্যনাথ শিক্ষায়তনের পড়ান। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের পর ভাবলাম এখন তো অফুরন্ত অবসর, এই ঘুরে আসা যাক। তাই মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেছিলাম লখনৌতে। তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের ওপর পা দুটো তুলে ভালো করে বসলাম। আপনি শুনলে হাসবেন, এই জীবনে আমার প্রথম রেলযাত্রা। কাজেই কৌতূহলের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থেকে নামতেই আমি নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু একটা স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম, বললাম, কি ট্রেন ছেড়ে দিল তো? তুমি আর সেই ট্রেনে উঠতে পারোনি নিশ্চয়ই। সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা বছর 8-9-এর মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনে নীল রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলুম আমারই ভুল, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলুম না, অন্য কেউ তো ধারে কাছে নেই। মেয়েটি বাঙালি বলেই মনে হলো আমার। প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের মানুষজন জটলা। মেয়েটির সঙ্গে চোকাচুকি হতেই আমার যেন হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কামরার দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কামরায় ওদের কোনো আত্মীয় বা আত্মীয়ার বিপদে পড়েছেন কিংবা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়েই ঘাড় ফিরিয়ে আমায় দেখে আবার হাত নেড়ে ডেকেই আবার এগিয়ে গেল। ওধারে বকুল গাছ, অজস্র বকুল ফুল পড়ে আছে পথের ওপর। পাশের স্টেশনের সীমানায় রেলিংটি। মেয়েটি সেখানে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দেখলাম, আর ঠিক সেই সময় আমি তার কণ্ঠস্বর চেপে রাখতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও, এক নিমেষে মুছে গেছে। আমিও ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প। মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে কি হবে, মেয়েটি বেশ ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করবার কথা বললাম। তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেস নামিয়ে রাখতে পারে। এরপরে ট্রেন 9:30। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকেও মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তারাও কেউ কিছু বলতে পারলো না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল। এমন সুন্দর দিনের আলোয় কোথায় যে সরে যেতে পারে। আশ্চর্য হওয়ার আমার আরও বাকি ছিল। রাত 7:30 নাগাদ সারা স্টেশনে হই হই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে।
অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দু একটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানি বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাত্রিতেই 2টি টেলিগ্রাম করলাম, একটি কলকাতার বাড়িতে আর একটি লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে একটি স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন কয়েক লাগলো। আবার একদিন লখনৌতে রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবতাম। বিধাতার আশীর্বাদের মতন সেই মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল। কাজ শেষ করে বোধহয় মিলিয়ে গেছে। পরের দিন 11টায় লখনৌ পৌঁছলাম। স্টেশনে পিসি এসেছিল। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবুও চিনতে অসুবিধে হলো না। পিসির চেহারা প্রায় একই রকম রয়েছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেনের দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হয়েছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম, তারপর তোর টেলিগ্রাম পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বলে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম, চা খেতে একটি স্টেশনে নেমেছিলাম, ট্রেন ছেড়ে দিল, ছুটে গিয়েও ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভগবান বাঁচিয়ে রাখুক তোকে, জন্ম জন্ম যেন তোর এই চা খাওয়ার নেশাটি থেকে যায়। দুজন টাঙায় উঠলাম। প্রায় আধ ঘন্টার ওপর চলবার পর একটি বাড়ির সামনে টাঙা থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করে ডাকলেন, সুন্দর, ও সুন্দর। একটি ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসিমা বললেন, এই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটি চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটি টেবিল, তার উপরে একটি পাতিদান, একটি আলনা, একটি ছোট খাট, দেওয়ালে গোটা 3 ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎস্পৃষ্টের মতন কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কোনো কালো ছায়া আমাকে আবৃত করবার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, ও পিসি। পিসি বোধহয় নিচের রান্নাঘরে। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসি আমার আজম একান্ত দরকার। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝামাঝি নেমে এসে আবার ডাকলাম, পিসি, ও পিসি। ততক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছেছিল। হতভম্ব হয়ে সিঁড়ির কাছে এসে পিসি বলল, কি রে, কি হয়েছে তোর? একটু ঘরে এসো তো, এই ঘরে। আমি ছুটে ওপরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো তোর? শরীর খারাপ হয়েছে নাকি? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘাম বিন্দু বিন্দু মুছে বললাম, না, আমার শরীর ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বলল, ওটা টুনুর ফটো, আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। তাকে তুই দেখিসনি। তোর জন্মের আগে টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠ একটু গাঢ় হয়ে এলো। কিন্তু কি রে, থামলি কেন, বল। তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথাও নয়। কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা হবে কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে আজ, পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়ল। ভাবলেন নির্ঘাত ছেলেটির মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটা কথাও প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে।
এবার সমর আমার দিকে ঘুরে বলল, বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মা স্নেহ, দয়া, মায়ার টানে থাকে নিজের আত্মীয়দের বাঁচানোর জন্য? তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসে এই মর্তলোকে? বাইরের ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠেকাচ্ছে অনবরত। জলের ঝাপটায় ঘরের ভেতরের খানিকটা ভিজে গেছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের এই প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য মায়া মমতার টানে আবার কি পৃথিবীতে ফিরে আসে? তাও কি সম্ভব?